শোভাযাত্রা শব্দটা আমরা শুনেছি, যেমন আমরা যে বাতি জ্বালাই, মোমবাতি জ্বালাই, সেগুলোকে মঙ্গল প্রদীপ বলে, এগুলোকে কিন্তু এগুলোর বিরুদ্ধে একটা অপপ্রচার আছে। ঠিক মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধেও কিন্তু এই মঙ্গল নামটা নিয়ে একটা অপপ্রচার ছিল শুরু থেকে, এবং ভয়ও পাচ্ছিল সবাই যে আমরা এই নামটা রাখতে পারবো কিনা। আমাদের ওই ছায়ানটের যিনি প্রতিষ্ঠাতাদের একজন ওয়াহিদুল হক এবং তার বন্ধু শিল্পী ইমদাদ হোসেন, এটা দুজন মিলে আসলে ওয়াহিদুল হকের সঙ্গে পরামর্শ করে এই নামটা ইমদাদ হোসেন রাখেন যে এটা মঙ্গল শোভাযাত্রাই হবে, আমরা এটাই রাখবো। এখন আমরা দেখছি যে শুধু ঢাকা না, এই যত জায়গায় প্রসেশন হচ্ছে সবাই এটাকে মঙ্গল শোভাযাত্রাই বলে। আসলে এটা তো আমরা নিজেরাও বুঝি যে আমি মঙ্গল কামনা করে আমরা একটা কিছু আয়োজন করছি, তো স্বাভাবিকভাবেই আমরা অমঙ্গলকে দূর করতে চাই, মঙ্গল আসুক। এই ধরনের চর্চাগুলো দুটো কারণে দরকার। একটা হচ্ছে এই চর্চাগুলো কিন্তু একটা ছাত্র যিনি পেন্টিং ডিপার্টমেন্টে পড়ছেন তিনি ছবি আঁকেন শুধু, যিনি স্কাল্পচার ডিপার্টমেন্টে পড়ছেন তিনি ভাস্কর্য করেন শুধু, প্রিন্ট মেকিংয়ে মূলত প্রিন্ট করেন, কিন্তু এই সময়ে যে সমস্ত মোটিভগুলো তৈরি করা হয়, যে সমস্ত, তার মধ্যে কিন্তু সব ধরনের শৈল্পিক দক্ষতার একটা ইনভলভমেন্ট থাকে, একটা প্রকাশ ঘটে তার মধ্যে। আরেকটা হচ্ছে যে আমরা সবসময় মনে করি যে আমাদের যে অসাম্প্রদায়িক চেতনা এবং বাঙালি সংস্কৃতি যে ঐতিহ্যটা, এটাকে যদি ধরে রাখতে পারি, আমাদের যে চারুকলার চর্চা যে বৈরী পরিবেশের মধ্যে হচ্ছে এবং যাদেরকে মোকাবেলা করে এই চর্চাটা করতে হচ্ছে, তাদেরকে মোকাবেলা করার জন্য ওটা আরও বড় একটা হাতিয়ার, যেখানে সাধারণ মানুষ এসে আমাদের পাশে দাঁড়ায়। এই ধরনের মেলা, এই ধরনের উৎসব, এগুলো তো অসাম্প্রদায়িক চেতনার বিকাশে সহায়ক, ফলে এগুলোর বিরুদ্ধে ওরা লেগে যায়। কিন্তু লাগলে কি হবে, আমরা দেখেছি যতবার এর বিরুদ্ধে যত কঠিনভাবে প্রতিবাদ বা প্রতিরোধ আসে, ততবার দেখি মানুষ আরও বেশি সংখ্যক পার্টিসিপেট করে। একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে যারা এর বিরুদ্ধে সবসময় এগুলোকে রুখে দাঁড়ায়, তারা একটা সুযোগ পেয়ে গেল এই ধরনের ত্রিমাত্রিক ভাস্কর্য সাদৃশ্য জিনিসগুলোকে, যেগুলো বড় বড় করে আমাদের লোকজ মোটিভগুলোকে তৈরি করা হয়েছে, সেগুলোকে এক ধরনের মূর্তি পূজা বা এই ধরনের বিষয় আশয়ের সঙ্গে সম্পৃক্ত করে, যেগুলো বন্ধ করুন, এগুলো কি হচ্ছে, এই সমস্ত মূর্তি পূজা এগুলো শুরু করেছেন আপনারা। এই ধরনের আমাদের একটা বিশ্বাস ছিল, সেটা হচ্ছে যে বাঙালি কিন্তু মানে উৎসব প্রিয় একটা জাতি। তারা কিন্তু আপনি দেখবেন যে একটা মানুষকে বাড়িতে গেলে পরে কীভাবে আপ্যায়ন করে, তারা একটা ছোটোখাটো একটা অনুষ্ঠানকে, একটা যার কোনো সামর্থ্য নেই, সেও একটা কালারফুল অনুষ্ঠানে পরিণত করতে চায়। এটা আমাদের এই অঞ্চলের মানুষের, আমার মনে হয় একটা রক্তের মধ্যে একটা ব্যাপার আছে। এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে এই একটা চরিত্র মানুষের আছে। প্রতিষ্ঠিত শিল্পীরা সবাই ছবি দেন, শিক্ষকরাও ছবি আঁকেন, এবং ছাত্রছাত্রীরা ছবি আঁকা, হাতের নানা ধরনের কাজ সেগুলো করেন, এবং সর্বসাধারণের জন্য 1 মাস ধরে এই কাজগুলো তারা করে। এবং এই 1 মাস ধরে বিভিন্ন শ্রেণীর, নানা পেশার এবং নানা আর্থিক সামর্থ্যের লোকজন তারা আসেন, এবং বিভিন্ন পর্যায়ে যার প্রচুর আর্থিক সামর্থ্য আছে তার জন্যও জিনিস থাকে, যার ন্যূনতম সামর্থ্য আছে তার জন্যও জিনিস থাকে। সবাই সেইভাবে এসে কিনে নেন, এবং ওই যে পয়সাটা এখানে জমা হয়, সেই পয়সাটা দিয়ে কিন্তু এই পুরো আয়োজনটা হচ্ছে। এবং এটার মধ্যে দিয়ে আমরা যেটা ভাবছি যে একটা হচ্ছে ছাত্রছাত্রীদের অনুষ্ঠান হয়ে যাচ্ছে, আর এই আমজনতা এসে যে ক্রয় করছেন, তার মধ্যে দিয়ে এই শোভাযাত্রার উপর তার একটা অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। শোভাযাত্রা যে কোনো জায়গায় করে ফেলা, কিছু রঙিন জিনিসপত্র নিয়ে মিছিল করে প্রসেশন করে চলে গেলাম আমরা আনন্দ উল্লাস করতে করতে, এটা কোনো কঠিন কিছু না, যে কেউ পারে করতে। তো ঠিক এই জিনিসটাই হলো, এটা কিন্তু সত্যি সত্যি একটা উৎসবে পরিণত হয়ে গেল, যেখানে মানুষ যে কোনোভাবে এটার প্রকাশ ঘটাচ্ছে এবং এর সঙ্গে পার্টিসিপেট করছে। ছায়ানট যে অনুষ্ঠান করেছিল, নিঃসন্দেহে সেই অনুষ্ঠানই হচ্ছে আমাদের সবার চেতনা বিকাশের একদম কি বলবো আতুরঘর। কিন্তু এখানে একটা খেয়াল করবেন যে এটা কিন্তু সর্বসাধারণ, যে বোঝে না, যে ইলিটারেট, তাদের পক্ষে কিন্তু গিয়ে ওখানে ওইভাবে বসা এবং উপভোগ করা, এটা তাদের পক্ষে একটু অতটা সহজ নয়। কিন্তু আমরা যে এই চারুকলার ছাত্রছাত্রী যেটা তৈরি করলো, তার মধ্যে কিন্তু যে কোনো লোক পার্টিসিপেট করতে পারে।
এগুলো তো ত্রিমাত্রিক, কিছু কিছু মোটিভ আছে যেগুলো আসলে পেন্টিং থেকে নেওয়া, লোকচিত্র থেকে নেওয়া। যেমন এবার হচ্ছে একটা গাজীর সিংহের পিঠে আহরিত গাজী, এটা 24 পরগনা বা খুলনা অঞ্চলে আমরা দেখেছি যে এর মূর্তি হিন্দু মুসলিম সবাই সুন্দরবনের ভেতরেও বসায়, সেখানে গাজী বসে বাঘের উপর। এই চরিত্রটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবার এই কারণে যে গাজী কিন্তু এটা খুব গ্রহণযোগ্য সব সম্প্রদায়ের কাছে। সত্যনারায়ণ, সত্যপীর এবং গাজী তিনটারই যদি এই মোটিভগুলো দেখা হয়, দেখা যাবে একই চেহারা। সেইভাবে আমরা এখানে গাজীর একটা মোটিভ এখানে আনা হচ্ছে। সংঘবদ্ধভাবে একটা কিছু করা, এইটা আমাদেরকে প্রথম ধারণাটা এলো 88 বন্যার সময়। আমরা ওই সময় ছাত্রদেরকে নিয়ে, আমাদের যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছাত্র ছিল তখন তাদের ভেতরে ছিল যে ওদের জন্য কিছু একটা করি আমরা, এই ধরনের একটা ইচ্ছা তাদের ভেতরে ছিল। আমরা ওদেরকে সংগঠিত করে এই বন্যার্থদের জন্য খুব বিরাট আমরা কাজ করেছিলাম। এগুলো করে ছাত্ররা কিন্তু অর্গানাইজড হয়েছিল এবং একটা দায়বদ্ধতা তৈরি হয়েছিল, একটা সামাজিক যে একটা আমার একটা ভূমিকা আছে, এই বোধটা কিন্তু তখন জেগে উঠছিল। যশোরে আপনারা জানেন যে এস.এম. সুলতান একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন, সেটার নাম হচ্ছে চারুপীঠ। এই চারুপীঠের সঙ্গে যারা যুক্ত ছিল ওরা স্বতঃস্ফূর্তভাবে, শামীম বলে একজন আছে, হিরণময় চন্দ্র একজন আছে, এরা ওখানে একটা পয়লা বৈশাখ উপলক্ষে ওরা একটা শোভাযাত্রা বের করে। ওর কিছু ছাত্র যারা চারুপীঠের সঙ্গে যুক্ত ছিল তারা এসে ওই সময়টা চারুকলায় পড়ছে। 88 সালের ডিসেম্বর মাসের 29 তারিখে জয়নুল আবেদিনের যে জন্মবার্ষিকী পালন হলো, সেইখানে ছেলেপেলেরা ভাবলো যে আমরা ওই যশোরের আদলে যদি একটা শোভাযাত্রা বের করতে পারি। আর এবারের আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু আবেদিন স্যারের 100 বছর পূর্তি, সেই কারণে অন্যান্য যারা আগে এর সাথে সম্পৃক্ত ছিলেন বা অন্যান্য শিল্পী যারা আছেন তারাও কিন্তু এইবারের এই শোভাযাত্রার সঙ্গে একটু বেশি করে যুক্ত হতে চাইছেন। প্রথম যারা মঙ্গল শোভাযাত্রা শুরু করেছিল এবং এই জিনিসগুলো তৈরি করেছিল, ওদের সঙ্গে কিন্তু কখনোই চারুকলার ছাত্রদের দূরত্ব তৈরি হয়নি, বরাবরই কিন্তু ওদেরকে ডেকে আনা হয়। শুরুটা হলো জয়নুল উৎসব থেকে। তখন জয়নুল আবেদিনের কবরে সবাই শ্রদ্ধা দেওয়ার পর হঠাৎ করে ওই ক্লাসরুম থেকে এই সমস্ত জিনিসগুলো বের করা হয়, সাথে দুটো ঢাক নিয়ে একটা প্রসেশন বের হয়। যখন একটু বড়ভাবে করার জন্য আমরা বিপদে পড়েছিলাম ম্যাটেরিয়ালস নিয়ে, তখন অর্থ কালেকশনটা একটা বড় ব্যাপার ছিল। তো আমার মনে আছে যে আমরা পার্সোনালি আমরা প্রত্যেকে কিছু কিছু দিয়েছিলাম। অর্থের এতই ক্রাইসিস ছিল, বাঁশের স্ট্রাকচার তৈরি হয়েছে কিন্তু হাতির গায়ের চামড়া দেওয়ার সামর্থ্য আমাদের নেই। কাঞ্চন ভাই তার বাছা ছাদে ছিল মুরগির খামার, সেই মুরগির খামার থেকে চট খুলে দিয়ে একটা পোটলা করে উপর থেকে ফেললো নিচে এবং সে বলল তোমরা নিয়ে যাও, আমি রাতে এসে ওটাকে ডাই করে দেব। পরের দিন আমরা চট শুকিয়ে হাতির গায়ের আবরণ তৈরি করলাম। পোস্টারটা আমাদের ছাপানোর অবস্থা ছিল না, তরুণ ঘোষ ডিজাইন করলেন। ডিজাইনটা এত চমৎকার ডিজাইন হলো, এটা অনেক জায়গাতে আমরা এখন লোগো হিসাবে এটা ব্যবহার করছি। লোকশিল্পের উপাদানগুলোই আমাকে বেশি প্রভাবিত করেছে পোস্টার করার জন্যে, মুখোশ করার জন্যে। তখন তো কোনো কম্পিউটার ছিল না, হাতেই রাত্রের মধ্যেই হাতেই করে পরের দিনই প্রিন্ট করে ফেলানো হয়। পোস্টারটা পয়লা বৈশাখের আগের দিন এসছে, তা আমি তখন চারুকলার ছাত্র না, তা আমাকে দিয়েছে 10টা পোস্টার, বিভিন্ন জায়গা বলে দিয়েছে এখানে এখানে যাবে। তো আমি তখন একটা জায়গায় পোস্টার লাগাতে গেছি, তো একটা গাড়ির মধ্যে দেখে আঠা লাগাচ্ছি, হঠাৎ করে গাড়ির ড্রাইভার এসে মানে আক্রমণ রীতিমতো আর কি। কার গাড়ি এটা জানো? এইখানে একটা জিনিস আমি বলি, আমরা কিছু মুখোশ করেছিলাম। এই মুখোশগুলোর পিছনে কিন্তু তরুণ ঘোষের অবদান বেশি। হ্যাঁ, কারণ মুখোশগুলোর যে মোটিভ হবে কি, এগুলো আমাদের তখন এত অভিজ্ঞতা ছিল না। কিভাবে মুখোশ করা হবে, কিভাবে মুখোশ আদি রূপটা রাখা যাবে, সেটা আমরা চেষ্টা করতাম। অনেক দিন পর্যন্ত ট্রেনিং দিয়ে তারপরে মুখোশ আমরা নির্মাণ করেছি। তখনকার শোভাযাত্রার চেহারা এবং এখনকার শোভাযাত্রার চেহারা যদি পার্থক্য বলা হয়, আমরা যদি শুরুর কথা বলি, আমরা প্রথম শোভাযাত্রা করি আনন্দ শোভাযাত্রা নামে। হাতিটা কমপ্লিট করলাম, হাতি সেট করতে হবে ঠেলা গাড়িতে। আমাদের আইডিয়া ছিল যে
মানে এটা হলো মানে চার চাকায় যাব আমরা। 4 চাকায় আমরা যখন মানে এটা স্টার্ট করলাম, বেঁধে টেধে কমপ্লিট, আমরা দেখি কি ডানে যায়, যখন ডানেই যায়, বামে আর যাচ্ছে না, ফিরাতে পারছি না আমরা। এরকম পরিস্থিতি যখন হলো তখন আমাদের একদম শেষ রাত, সারা রাত মিলে মানে এটা করা, মানে রীতিমতো 2টা ভাগ হয়ে গেল যে যা ইচ্ছা তাই করো, আমরা নাই। সকালবেলা পর্যন্ত আমরা কাজ করছি, কাজ শেষ হচ্ছে না। পরিশ্রান্ত হতে হতে এক একজনের আর হাত এক তোলার মতো অবস্থা নেই, হাতুড়ি পিটিয়ে বা তার বেঁধে এমন একটা অবস্থা হয়েছে। আমি, তারপরে তরুণদা ছিলেন কিনা মনে নেই, আমার জুইস ভাই, সাথে আরেকটা কে ছিল, আমরা তখন হাতুড়ি দিয়ে কাজ করছি। শেষ সময়ে যখন এটা রাস্তায় নামালাম, একদম ভোরের আগের মুহূর্তটা, আমরা দেখতে পাচ্ছিলাম যে শাহবাগ মোড় থেকে গাড়ি ঢুকে দেখতেছি কি যে কি জানি একটা জটলা, পাশাপাশি একটা হাতি দাঁড়ানো, বড় একটা হাতি দাঁড়ানো। জাস্ট পাবলিক লাইব্রেরির পরে এসেই মানে গাড়িগুলি থেমে যাচ্ছে, উল্টা দিয়ে ঘুরে আবার মানে চলে যাচ্ছে আর কি। আর র্যালি যখন আমরা শুরু করেছি, আমার মনে আছে যে আমরা যখন যাচ্ছি, ঋষিজের অনুষ্ঠান চলছে, সমস্ত লোক পাবলিক দৌড়ে এসে যোগ দিয়ে দিয়েছে। ছায়ানটের অনুষ্ঠানের সামনে যখন দেখি, ছায়ানটের অনুষ্ঠান থেকে রেলিং টপকে মানুষ হাজার হাজার লোক এসে আমাদের র্যালিতে যোগ দিয়ে দিয়েছে। ট্রাফিক পুলিশদেরও জানাবো, সেইটাও সুযোগ ছিল না আমাদের। প্রথমবার আসলে এত অর্গানাইজ ছিলাম না আমরা। পুলিশ আমাদের সাথে সাথে দেখছি যে এরকম রিদমে ঢোলের তালে তালে নাচছে। এক জায়গায় দেখলাম এস এম সুলতান, তিনি দাঁড়িয়ে আছেন বাংলা একাডেমির সামনে যখন আসি, তিনি দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়িয়ে গেলেন এইভাবে। এবং তারপরে তো বললাম, আমরা যখন ফিরি তখন 10,000 লোক। আমরা 1396-তে এখানে শুরু করি। 1399 থেকে আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিই সারা দেশে এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। এইবার যে পোস্টারটা হয়েছে বা গতবার যে পোস্টার হয়েছে, সেগুলো কিন্তু সেই প্রথম দিকে যারা মঙ্গল শোভাযাত্রার সাথে যুক্ত ছিল, যাদের উদ্যোগে শুরু হয়েছিল, তারাই কিন্তু প্রত্যেকে পয়সা জোগাড় করে এই পোস্টার ছাপাচ্ছে, আমরা কিন্তু জানি না। তারা সেই পোস্টার তৈরি করে দিচ্ছেন এবং শুধু এইখানে না, গোটা বাংলাদেশে সেই পোস্টার বিলি করা হচ্ছে এবং নিচে একটা জায়গা রাখা হচ্ছে যে অঞ্চলে যাবে ওরা স্ক্রিন প্রিন্টে তাদের নাম লিখে দেবে। চারুকলার নতুন ছাত্ররা যাদের দায়িত্ব পায়, প্রতি বছর মাস্টার ডিগ্রির ছেলেরা এই দায়িত্ব পালন করে, ওরা কিন্তু খুঁজে নিয়ে আসে সেই পুরনোদেরকে। চারুকলা সবসময় একটা পরিবারের মতো থাকে, তাই এত বড় প্রোগ্রাম নামাতে আমাদের কখনোই অসুবিধা হয় না। 25 দিন বা 30 দিনের একটা ফ্রেম আমরা তৈরি করি, যার মধ্যে আমাদের কাজ শেষ করব। এখন এই 25-30 দিনের ফ্রেমটাকে শুরু হয়, এটা যেমন এবার শুরু হয়েছে 21 তারিখ থেকে, মোটামুটি আমরা 10 তারিখের পর থেকে আমরা কাজের স্টার্ট শুরু করি। মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে শুধু মঙ্গল শোভাযাত্রাটা সম্পন্ন হয় না, এর মাধ্যমে আমাদের যে জুনিয়র যে ছোট ভাইরা বা ছোট বোনরা আসতেছে, তারাও একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হয় এবং তারাও 2-3 বছর পর আমাদের শূন্যস্থান পূরণ করে ফেলবে এবং তারা অভিজ্ঞ হয়ে এটাকে আরও বর্ণিল করবে। বেশ কিছু ফ্লাইওভার এই রাস্তাতে হওয়ার কারণে আমাদের যে বড় বড় আইটেমগুলো আমরা করি, বিভিন্ন রকম প্রতিকৃতিগুলো, ভাস্কর্যগুলো আমরা এটা ঠেলা গাড়িতে করে এবং হাতে করে যারা র্যালিতে থাকে তারা বহন করে, এইগুলো বেঁধে যেত। তাছাড়া ক্যাম্পাসের ভিতরে কিছু গাছ, ডালপালা, অতিরিক্ত ইলেকট্রিক তার, এইসবের কারণে আমরা আমাদের ইভেন্টগুলো নিয়ে মুভ করতে আমাদের অসুবিধা হয়। এটা ট্র্যাডিশনালি চলে আসছে পরম্পরায়, সেটাই কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজে যেতে পারে। কিন্তু ব্যবসায়িক ব্যাপার এসে গেলেই সেখানে কিন্তু আর ওয়ার্ল্ড হেরিটেজে পড়ে না। যার জন্য এখানে যে ইনভলভমেন্ট পয়সার কোনো নাই, কোনো ব্যবসায়িক আমরা কোনো স্পন্সর নিচ্ছি না কারো, আমরা নিজ উদ্যোগে করছি। অতএব সেই হিসাবে তো অবশ্যই এটা ওয়ার্ল্ড হেরিটেজে যেতে পারে।